দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার জামানস ভয়েসে। দর্শক, বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আপনারা জানেন ইতিমধ্যেই বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং এই আকস্মিক বন্যায় দেশের কমপক্ষে ৮টি জেলার জনজীবন পুরোপুরিভাবে বিপর্যস্ত। এমনকি কিছু কিছু জায়গায় পানির উচ্চতাটা এতটুকু হয়েছে যে বাড়ির ছাদ পর্যন্ত পানি পৌঁছে গেছে। কাজেই সেখান থেকে মানুষকে সরিয়ে আনা একদিকে যেমন উদ্ধার কাজ, তেমনিভাবে আমাদের এই বন্যার কারণটা কী কারণে হয়েছে এটা আমাদের খুঁজে অবশ্যই প্রয়োজন। এই বন্যার কারণটা কি প্রাকৃতিক নাকি রাজনৈতিক? আমরা সেই অংশটাই এই 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 ভিডিওতে দেখার চেষ্টা করব দর্শক। তবে যেটাই হোক, বন্যার ফলে আকস্মিকভাবে মানুষ যে বিপদে পড়েছে, সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে, সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং সবচেয়ে ভালো লেগেছে যে আন্দোলন সংগ্রাম করে এই কোটা বিরোধী ছাত্র সমাজ স্বৈরাচারকে বিদায় করেছে, তারাও দেখলাম যে তাদের সমন্বয় কমিটি বসে তারা উদ্ধার কাজে নেমে পড়েছে, যা নিঃসন্দেহে জাতির জন্য একটি ভালো সংবাদ বলে আমি বলতে চাই। যাই হোক দর্শক, দেখুন বাংলাদেশে তথা ভারতের যে এই অঞ্চলটা, বাংলাদেশের বর্ডার ঘেঁষে খুব স্বাভাবিকভাবেই সেখানে অতিবৃষ্টি হয়। সেই অতিবৃষ্টির ফলে বন্যা হতেই পারে, এটি আমাদের জীবন চলার সাথে এক ধরনের ওতপ্রোতভাবে আমরা জড়িত হয়ে গেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারত আমাদের উজানে থাকার কারণে তারা কি করে সেখানে অনেকগুলা বাঁধ দিয়ে রেখেছে এবং সেই বাঁধে তারা পানি আটকিয়ে রাখে। শুকনো মৌসুমে তারা সেই পানি দিয়ে তাদের সেচের কাজ চালায়, তারা ফসল উৎপাদন করে, আর বর্ষা মৌসুমে এই পানিগুলা ছেড়ে দেয়। একটা জিনিস হচ্ছে, এখানে এইবারের বন্যার সবচেয়ে বড় বিভৎসতাটা হচ্ছে, আমি এটাকে বিভৎসতা বলবো, কারণ বৃষ্টি হলে আপনারা দেখবেন যে ধীরে ধীরে পানি কিন্তু বৃদ্ধি পায়, মানুষ তখন অনুধাবন করতে পারে, সে তার নিরাপদ আশ্রয়ে ধীরে ধীরে চলে যায়। কিন্তু এইবার মূলত এই বন্যার কারণটা হচ্ছে আপনার ত্রিপুরাতে সেই গোমতী নদীতে একটি বাঁধ আছে, আপনারা জানেন। সেই বাঁধের 94 মিটার পর্যন্ত পানি যদি থাকে তাহলে সেই বাঁধের গেটগুলা খুলে যায় না, কিন্তু এর উপরেই যদি পানি চলে যায় তাহলে কি করতে হয়, সেই গেটগুলাকে খুলে দিতে হয়। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা দেখা দিয়েছে যে এই বাঁধটা যখন খোলাই হলো, আমি রাজনৈতিক এই কারণেই বলছি দর্শক, বাঁধটা যখন খোলাই হলো, কেন ভারত বাংলাদেশ কর্তৃপক্ষকে জানালো না যে যেহেতু পানি বিপদসীমার উপরে চলে যাচ্ছে অতিবৃষ্টির কারণে, এই গেটগুলো খোলা হবে, কাজে খুব স্বাভাবিকভাবে পানির প্রবাহটা খুব দ্রুত বেগেই চলে আসবে। এবং সেটাই হয়েছে মূলত নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ আর খাগড়াছড়ি সহ আর কয়েকটা জেলায় কিন্তু এই সমস্যাটাই হয়েছে। ভারত সরকার এইখানে অবশ্যই বাংলাদেশ সরকারকে অবহিত করতে পারত। এই জন্যই আমি বলছি এটাকে রাজনৈতিক। আমরা একটু দেখেন এই দর্শক আসলে এই সিস্টেমটা কীভাবে কাজ করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে যে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কোনো গেট খুলে দেওয়া হয়নি। তো ভারত তাদের ব্যাখ্যা বলছে, রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার পর্যন্ত, জল এই স্তর অতিক্রম করলেই অটোমেটিক্যালি গেট দিয়ে বেরিয়ে যাবে। আবার রিজার্ভারের জল স্তর 94 মিটারের নিচে নেমে এলে অটোমেটিক্যালি গেট বন্ধ হয়ে যাবে। সেই মোতাবেক গোমতী রিজার্ভারের জলস্তর 94 মিটার উপরে উঠে আসতেই দুটো গেট দিয়ে অটোমেটিক্যালি জল বেরোচ্ছে। একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। এতে অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে তারা তাদের রিপোর্টে বলছে। দেখুন, এখানে অযথা আতঙ্কিত হবার তো কারণ নেই সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে, এই গেটগুলা যখন খোলার মতো উপক্রম হয়েছে, ভারত নিশ্চয়ই এটা তাদের দায়িত্বে পড়ে, তারা জানাবে। কারণ এই সব কথার শেষ কথা হচ্ছে মানব সম্পদ। আপনাকে মনে রাখতে হবে, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে দেশের হোক, যে অবস্থানের হোক, যে ভৌগোলিক অবস্থানে হোক না কেন, মানব সম্পদ আপনার রক্ষা করতে হবে। বিশেষ করে এই দ্রুত বেগে পানিটা চলে আসার কারণে অনেক মানুষই কিন্তু বিপদে পড়েছে এবং তারা সেই জল থেকে উঠে আসতে পারতেছে না। এখন সেনাবাহিনী এবং উদ্ধার কর্মীরা গিয়ে তাদের যতটুকু পারতেছে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতেছে। এবং এটাকে আমি রাজনৈতিক এই কারণেই বলছি দর্শক, আপনারা দেখেন এই গেটটা যদি খোলার আগে জানতো নিশ্চয়ই এই ক্ষয়ক্ষতিটা হতো না। আবার ভারতের একটা পত্রিকায় একজন একটা রিপোর্ট করেছে, একটা পত্রিকায় তারা বলছে, ত্রিপুরা ফ্লাড, বাংলাদেশ, ভারত ছাড়লো জল,
হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাথর আর্দ্রি। চিন্তা করুন কী ধরনের প্রতিহিংসামূলক এবং কী ধরনের হেট হেট ক্রাইম আমি বলবো এটাকে, মানে হেট করে কথাটা বলা হয়েছে এবং রিপোর্টটা করা হয়েছে। হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাথর আর্দ্রি। নো, এটা 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 এ ধরনের কোনো কথা নয়। তার মানে এখানে যে আমরা কেন বলছি এটাকে রাজনীতি, কারণ একদিকে ভারত সরকার জানায়নি, প্লাস আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশে যে পতিত স্বৈরাচারের পতন হয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেই পতিত স্বৈরাচার এখন ভারতে আছেন। তারা বিভিন্নভাবে চাইবেন মানুষকে বিপদে ফেলতে, বিশেষ করে এই সরকারকে বিপদে ফেলতে। এবং জাস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ চলতেছে এখন এই সরকারের বয়স হয়েছে। এই মুহূর্তে তারা আসলে এত বড় একটি বন্যা মোকাবেলা করা তাদের অবশ্যই দক্ষতার সহিত কাজ করতে হবে বলে আমরা মনে করি। তবে ভারতের এই যে সমস্যাগুলো সৃষ্টি করা আরও অনেকগুলা ক্ষেত্র আছে, তারা চাইলে সেটা করতে পারে। দর্শক, আমি একটু বলি এগুলো সংক্ষেপে। আপনারা জানেন সেই আদানির সাথে আমাদের বিদ্যুৎ প্রোডাকশনের বা বিদ্যুৎ সাপ্লাই যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে একটা ধারায় আছে যে সেখান থেকে তারা চাইলে, আদানি গ্রুপ চাইলে বিদ্যুৎ তারা ভারতেও সাপ্লাই করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, তাদের সাথে যদি কোনো ধরনের মনোমালিন্য হয় বা কিংবা কোনো ধরনের চুক্তির কোনো ধারা সম্পর্কে বাংলাদেশ আপত্তি তুলে, তাহলে তারা কি করবে, সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিতে পারে। এবং এখানে একটা জিনিস বলা ভালো দর্শক, অ্যাটলিস্ট 25 থেকে 30% বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল। কাজে ভারত যদি এটা করে আরেকটা বিপদ গড়ে তুলতে পারে। তাছাড়া ভারত যেহেতু বড় রাষ্ট্র, আমাদের চারপাশে ঘিরে আছে, অবশ্যই তাদের সাথে আমরা সুসম্পর্ক চাই। যেমন মনে করুন তারা যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, হু হু করে পেঁয়াজের দাম কিন্তু বেড়ে যাবে। যদিও এটা তাদেরও অর্থনৈতিক ক্ষতি হবে, কারণ একবার তারা করেছিল, পরে তার বিভিন্ন রাজ্যে এবং প্রদেশেই দেখা গেছে যে মিছিল মিটিং হচ্ছে যাতে বাংলাদেশে পেঁয়াজ এক্সপোর্ট করা হয়। এছাড়াও আরও অনেকগুলা বাঁধ আছে আপনারা জানেন, সেই গজলডুবা ব্যারেজ, তাছাড়া ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ, অনেকগুলো ব্যারেজ আছে। এইগুলোতে যদি যখন বর্ষা মৌসুমে পানি যখন ওভারফ্লো হবে, বৃষ্টির পানি যখন ধীরে ধীরে জমে ওই জায়গায় তাদের বিপদসীমার উপর চলে যাবে, তার এখানে বন্যাকে সে নিয়ন্ত্রণ করার জন্য তারা কি করতে পারে, এই গেটগুলা খুলে দিতে পারে। খুব সঙ্গত কারণেই প্রশ্ন জাগে, বাংলাদেশকে শুকনো মৌসুমে কোনো পানি দিচ্ছে না, যেটা নিয়ে তিস্তার চুক্তি নিয়ে বারবার অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আপনারা জানেন বিগত সরকার অনেকগুলো চুক্তি করে অনেক কিছু ভারতকে দিলেও একটি বারও এই তিস্তার চুক্তিটা আদায় করতে পারেনি। এখন সেই সরকারের প্রধানই যেহেতু ইন্ডিয়াতে বসে আছেন, তিনি কোন পরিকল্পনা করছেন সেটা আমাদের কাছে একটু শঙ্কাই হয় দর্শক। এখন যদি বাংলাদেশের যে উজানে যে ভারত বাংলাদেশের সীমানা ঘেরে যে গজলডুবা ব্যারেজটা আছে, প্লাস আপনার মনে করেন এই যে ফারাক্কা বাঁধটা আছে এবং আপনার সেই যে তিস্তা ব্যারেজ আছে, এগুলা যদি আবার কোনো গেট খুলে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই পুরো বাংলাদেশই বন্যায় ভেসে যাবে। আর সেই কারণেই এই ইন্টারন্যাশনাল ল মেনে ভারত যদি এই কাজগুলো করতো, নিশ্চয়ই আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। এবং এখন আমাদের শঙ্কার কারণটা হচ্ছে, যেহেতু সেই পতিত স্বৈরাচারের প্রধান ইন্ডিয়াতেই বসে আছেন, তিনি হয়তোবা ভারতকে এই ধরনের ইন্ধন দিতে পারেন যে এই সরকারকে যাকে বেকায়দায় ফেলা যায়, এবং যাতে কোনো ধরনের প্রতিবিপ্লবের স্বপ্ন যদি তারা দেখেন, তারা হয়তোবা এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে পারেন। কাজেই এই সরকারকে অত্যন্ত সতর্কতার সহিত মোকাবেলা করতে হবে এবং ভারতের সাথে অবশ্যই মর্যাদার ভিত্তিতে যেন সবগুলা বিষয়ে সমালোচনা করার আমি মনে করি প্রয়োজন আছে। কারণ ভারত ঐতিহ্যগতভাবে তার নাইবার কান্ট্রি, যেমন আপনারা জানেন নেপাল একটি হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের সাথেও কিন্তু নেপালের ভালো সম্পর্ক নেই। শ্রীলঙ্কা বলেন, আপনার ভুটান বলেন, সবগুলো দেশের সাথেই তাদের এক ধরনের দাদাগিরি বা বিগ ব্রাদার সুলভ আচরণের কারণে কারোর সাথেই তাদের ভালো সম্পর্ক নেই। তাছাড়া আমাদের সাথে যে বর্ডার আছে, সেই বর্ডারের সাথে বর্ডার কিলিংগুলা আমরা নিশ্চয়ই জানেন, এই সরকার আসার পরেই তারা শক্ত হাতে বলছে আমাদেরকে যদি হত্যা করা হয় আমরা পিঠ দেখাবো না, আমরা অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নেব। কাজেই মনে রাখতে হবে। যাই হোক, আমার মেইন যেটা কনসার্ন হচ্ছে এবার বন্যার বিষয়টা নিয়ে, যেহেতু অনেকগুলা বাঁধ বাংলাদেশের উজানে আছে এবং এই বাঁধগুলা ভারত যদি বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত না করে, অতিবৃষ্টির কারণে বন্যা কিন্তু হতেই পারে প্রাকৃতিক কারণে, আমি বলছি দর্শক, কিন্তু সেই প্রাকৃতিক কারণটাকে রাজনৈতিক এবং মানবসৃষ্ট বিপদে নিয়ে আসতেছে ভারত তাদের
অসহযোগিতামূলক মন মানসিকতার কারণে। আর সেজন্য এগুলা প্রয়োজনে আমি মনে করি বারবার আমরা এগুলা সাফার করাচ্ছে আমাদের উচিত হবে। এখন অবশ্যই বন্যা মোকাবেলা করার প্রয়োজন আছে। সময়ের ব্যবধানে আমরা এগুলা যদি যথাযথভাবে জাতিসংঘের কাছে তুলতে পারি তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ একটা উপকার পেতে পারে। কাজেই আমরা এই বন্যাকে, আমি বটম লাইন টানবো, এই বন্যাকে আমরা প্রাকৃতিক, যেমন এটা আমরা বলছি ঠিক আছে অতিবৃষ্টি হয়েছে, কিন্তু এই প্রাকৃতিক অতিবৃষ্টির পাশাপাশি এই বন্যাটাও রাজনৈতিক এবং দূরভিসন্ধিমূলক, কারণ এইমাত্রই সরকারটা এসেছে, তাকে বিপদে ফেলার জন্য হতে পারে। তবে আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর যে মনোবল, আমাদের ছাত্র সমাজের যে মনোবল, আমরা আমাদের ঐকান্তিকতা, দেশপ্রেম এবং ভালোবাসা দিয়েই আমরা এই বন্যা দুর্গত মানুষকে বন্যার এই বিপদ থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং যার যা কিছু আছে আমি মনে করি প্রত্যেকে যার যার অবস্থান থেকে যতভাবেই পারেন, যার দোতলা বাড়ি আছে কয়েকজন মানুষকে অ্যাটলিস্ট আশ্রয় দিন, এবং এই পানিটা নামার পরে তারা হয়তো বাবা চলে যাবে। আমি বটম লাইন টানবো এটা বলে, দর্শক, আমাদের এই প্রাকৃতিক দুর্যোগে সকলে ঐক্যবদ্ধভাবে দেশপ্রেম নিয়ে এই মানুষগুলোকে বন্যার হাত থেকে রক্ষা করুন, এবং ভারতের এই যে মানব সৃষ্ট এবং রাজনৈতিক যে দুর্যোগ সৃষ্টি করেছে এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে এটার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষেই হাঁটতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।